যারা রবীন্দ্র অনুরাগী, কোপাই নদীর অনুরাগী, সেই কোপাই নদীর অবস্থা দেখুন, যমুনার অবস্থা দেখেছিলেন। এই রকম ফেনা, এটা কি দূষণের কারণে? কি কারণ? কোপায়ে ফেনা রহস্য, ফেনায় ঢাকলো কোপাই নদী। দিন কয়েক ধরে এইভাবে কোপায়ে ফেনা জল, ফেনা দেখতে কোপায়ের পরে আবার ভিড়ও হচ্ছে। স্থানীয়রা কি বলছেন দেখুন। আগে তো আসেনি, এই 3 দিন ধরে এরকম আসছে জলটা। এই 3 দিন ধরে ফেনা বইছে? জলটা কালো আর ফেনা হচ্ছে। এর আগে কখনো হয়েছে কোপাই নদীতে? আগে হয়েছে কিনা বলতে পারবো না, অত খেয়াল নেই। আপনি কতদিন ধরে এখানে আছেন? আমি ওই 2 বছরের মতন আছি। 2 বছরে কখনো এত ফেনা দেখেছেন? না। আমরা অবশ্যই কোপাই নদী নিয়ে যথেষ্ট চিন্তায় সবাই, কারণ এইরকম ফেনা কেন? পরিবেশ বিজ্ঞানী স্বাতীনন্দী চক্রবর্তী কি বলছেন দেখুন। কোপাই নদীতে যে সাদা ফেনার মতো দেখা যাচ্ছে, এটা মূলত যেটা বোঝা যাচ্ছে যে আমাদের ওখানের যে কোপাই নদীটা, সেটা কিন্তু জলটা দূষিত হয়েছে, এবং সেটা ধারণা করা যাচ্ছে যে ওর মধ্যে ফসফেট জাতীয় যদি কোনো বস্তু এসে পড়ে, বা সেখানে যদি আরো কোনো অর্গানিক ম্যাটার্স যদি এসে মেশে, তাহলে কিন্তু এই ধরনের ফেনার সৃষ্টি হয়। এবং সেটা অবশ্যই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিন্তু আমাদের প্রথমত সেটা বুঝতে হবে যে আসল রিজনটা কি। এবারে আলিপুরদুয়ারের খবরে যাব। আলিপুরদুয়ার সাজতে চলেছে পুরো দমে পুজোর আগে। যে সমস্ত রাস্তা খারাপ, সেই সমস্ত রাস্তা সারাই করা হবে। 30টা ওয়ার্ড, সেই 30টা ওয়ার্ডেই পুজোর আগে সাজছে। পুরসভা ইতিমধ্যেই টেন্ডার দেখেছে। কত কোটি টাকার টেন্ডার, কিভাবে পরিকল্পনা, সরাসরি চলে যাব, সংক্ষেপে জানবো রাজকুমারের কাছে। রাজকুমার। অয়নদা, দেখো 1,65,00,000 টাকার কিন্তু এই টেন্ডার ডেকেছে আলিপুরদুয়ার পুরসভা, এবং এই টাকাতে আলিপুরদুয়ার পুরসভার যে 20টি ওয়ার্ড রয়েছে, সেই 20টি ওয়ার্ডে 30টি রাস্তা সংস্কার হবে, একটি পার্ক অর্থাৎ উদ্যান তৈরি হবে, এবং আলিপুরদুয়ারের যে বড় বাজার, সেই বড় বাজারে একটি শেড তৈরি হবে। অর্থাৎ একবারে গোটা শহর সাজিয়ে তুলছে আলিপুরদুয়ার পুরসভা। অয়নদা, বেশ। 1,65,00,000 টাকা ব্যয় আলিপুরদুয়ার পৌরসভার 20টা ওয়ার্ডের মধ্যে পিচের এবং ঢালাইয়ের প্রায় 30টা রাস্তা করা হবে। গার্ডওয়াল 12টা জায়গায় করা হবে, কালভার্ট 9টা জায়গায় করা হবে, এবং একটা নতুন পার্ক করা হবে 19 নম্বর ওয়ার্ডে। এবং আপনারা জানেন আলিপুরদুয়ারের বড় বাজার 11,50,000 টাকা দিয়ে একটা শেড নির্মাণ করবে। আমাদের সব রকম রাস্তাঘাটে টেন্ডার করা আছে, বেশিরভাগ রাস্তাঘাটে। আশা করছি আমরা জুন মাসের ফার্স্ট উইকের মধ্যে এই পুরো প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে। লোকালয়ে আসে হাতির পাল, কিন্তু এটা দেখা যাচ্ছে লোকালয় থেকে জঙ্গলে না, লোকালয়েই এসেছিল। লোকালয়ে খাবারের খোঁজে এসেছিল, খাবার নিয়ে চম্পট দিল হাতির দল। এটা হচ্ছে নকশালবাড়ির নেহালজোত এলাকায়। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, তার মানে যথেষ্ট তাণ্ডব চালিয়েছে খাবারের খোঁজে। তবে সেভাবে কিন্তু লোকালয় বা জনবসতি এলাকায় তাণ্ডব না চালালেও যে ছোট ছোট বস্তি এলাকাগুলো রয়েছে, যেখানে মূলত জঙ্গল রয়েছে, সেই সব এলাকাতেই এই 9টি হাতি সন্ধ্যার সময় কিন্তু তারা পানিঘাটা রেঞ্জের সেই কলাবাড়ি জঙ্গল থেকে বেরিয়ে একেবারে রসদ নিয়ে কিন্তু জঙ্গলের পথে হাঁটে। তবে যেহেতু দিনের বেলা তারা কিন্তু এই বিভিন্ন জায়গায় না ঘুরিয়ে একেবারে ছোট যে জঙ্গল রয়েছে সেখানে রয়েছে, এবং বন দপ্তর সূত্রে যেটা জানা গিয়েছে যে সন্ধ্যার পর এই যে 9টি হাতি যারা কিন্তু জঙ্গল ছুট হয়েছে, তাদেরকে আবার জঙ্গলে ফেরত পাঠানো হবে। তুমি জানো যে আমন ধানের মরশুম শুরু হতেই কিন্তু হাতিরা বিভিন্ন জায়গায় লোকালয়ে ঢুকে পড়ে, তেমনি কিন্তু দেখা যাচ্ছে আসলে কি জঙ্গলের মধ্যে খাবারের অভাবের জন্য এই লোকালয়ে চলে আসে হাতির দল। যেমন মেদিনীপুর, ঝাড়গ্রাম, এরা খুবই অভিজ্ঞ। তার কারণে বাঁশ বন গড়ে তোলা হচ্ছে। বাঁশ গাছ হচ্ছে হাতির পছন্দ খাবার। হাতির তাণ্ডব রুখতে তাই খাবার যাতে বন্ধ না হয়, তাই অভিনব উদ্যোগ বন দপ্তরের। লোকালয়ে ঢুকে তাণ্ডব চালায় ঝাড়গ্রাম, মেদিনীপুরে। বাঁশ গাছের পাতা হাতির অত্যন্ত পছন্দ। চলে যাব শোভনের সঙ্গে কথা বলবো। শোভন, এটা কতদিনের মধ্যে কমপ্লিট হতে পারে?
দেখো অয়নদা, যেটা জানা যাচ্ছে বন দপ্তরের তরফ থেকে এখনই বিভিন্ন রেঞ্জগুলোতে কিন্তু যে বাঁশের যে চারা, সেই চারা রোপণের কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বন দপ্তর। এবং আগামী যে বর্ষা, সেই বর্ষার আগেই কিন্তু যেটা অনুমান করা হচ্ছে, বর্ষার আগেই যেসব এলাকা দিয়ে হাতি যাতায়াত করে, অর্থাৎ জঙ্গলের যেসব রাস্তা দিয়ে হাতি যাতায়াত করে, সেই সব রাস্তাতেই কিন্তু মূলত এই বাঁশের চারা লাগানো হবে এবং বাঁশ গাছ গড়ে তোলা হবে। এবং বাঁশ বন গড়ে তোলা হলে যেটা বন দপ্তরের তরফ থেকে জানা যাচ্ছে যে বিভিন্ন সময় দেখা যায় যে খাদ্যের অভাবেই কিন্তু মূলত হাতি লোকালয়ে চলে আসে, বিভিন্ন ফসল নষ্ট করে থাকে, এবং সেই কারণেই কিন্তু বন দপ্তরের তরফ নিশ্চয়ই থেকে অভিনব উদ্যোগ, ভালো উদ্যোগ, কারণ হাতির খাবার বলে কথা, তাই 100 হেক্টরে প্রচুর বাঁশ গাছ লাগানো হচ্ছে। কতটা জায়গায় লাগানো যাবে? 25 হেক্টর। কি কি বাঁশ আছে? জাওয়া, ভালকি, তরল, আরো অন্যান্য প্রজাতির বাঁশ লাগানো হচ্ছে। কেন লাগানো হচ্ছে কেন এটা? ওটা হাতি এসে দল ছুটি হাতিগুলো গ্রামে প্রবেশ করে যাচ্ছে, তো তার জন্যে এই বাঁশ হাতির খাবার জন্যে লাগানো হচ্ছে, যাতে না গ্রামে না আসে। এটা তো শুধু চান্দ্রা নাই, আমি চান্দ্রা, লালগড় আর পিরাঘাটা, তো এমনি আপনি জানে এখানে তো জঙ্গল তো একই রকম জঙ্গল আছে, তো শাল আছে, নাই তো আকাশমণি আছে। তো হাতির খাওয়ার জন্য কিছু ভিতরে এরকম গাছ লাগাতে হবে যে হাতি খাতে পারে, তাকি ও বাইরে কম আসবে। হ্যাঁ, এটা তো আমরা স্টেট ফরেস্ট ডিপার্টমেন্ট উদ্যোগ নিয়েছে। তো এটা নার্সারি চলছে, তো যবে বৃষ্টি শুরু হবে মেবি আমার নর্মাল প্লান্টেশন যেরকম বন মহোৎসব সময় হয়, তো জুলাই স্টার্টিং এ, তো তার সময় লাগানো। গত পরশু জলদাপাড়া অভয়ারণ্যে মাছ ধরতে গিয়েছিলেন ঠাকুমার নাতনি, গন্ডারের হামলায় মৃত্যু হয়েছিল দুজনের, আর নজির গড়ল বন দফতর। 48 ঘন্টার মধ্যে তাদের পরিবারের হাতে টাকা তুলে দেওয়া হলো। সরাসরি চলে যাব প্রতিনিধি রাজকুমারের কাছে। রাজকুমার, কত টাকা তুলে দেওয়া হলো 48 ঘন্টার মধ্যে, কিভাবে সম্ভব হলো, কি বলছে পরিবার? দেখো অয়নদা, যেটা জানা যাচ্ছে খুবই জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ কিন্তু এই নজির গড়ল। তার কারণ হচ্ছে যে একই পরিবারের দুজন, অর্থাৎ ঠাকুমা এবং নাতনি, দুজনের মৃত্যু হয়েছিল। বন দপ্তরের নিয়ম হয়েছে যে একজন মারা গেলে 5 লক্ষ টাকা পায়। সেক্ষেত্রে যেহেতু দুজন মারা গেছে, একই পরিবারের হলেও যেহেতু দুজন মারা গেছে, সেই দুজনের জন্য একেবারে 10 লক্ষ টাকার যে চেক, দুটো আলাদা আলাদা চেক আজকে সকালবেলায় কিন্তু তুলে দেওয়া হয়েছে। কার্যত কিন্তু একেবারে নজির এই কারণে যে 48 ঘন্টা মৃত্যুর, একেবারে 48 ঘন্টার মধ্যে সমস্ত প্রক্রিয়া, অয়নদা এর একটা প্রক্রিয়া থাকে বন দপ্তর। ঠিকই, একটা প্রক্রিয়া থাকে, অনেক সময় লাগার কথা, সময় সাপেক্ষ, কিন্তু এটা 48 ঘন্টার মধ্যে বন দপ্তর করে দেখালো। বন দপ্তরকে আমরা স্বাগত জানাই যে বিগত সোমবারে আপেডরাবা আর তাবিতারাবা গন্ডারের হানাতে মৃত্যু হয়, তার পরিবারকে আজকে 5 লাখ টাকা চেক প্রদান করলো। 36 ঘন্টার মধ্যে এটা পরিবারকে 10 লাখ টাকা দিয়ে সহযোগিতা করলো। টিপি কোথায় পাবো? আমরা খবর করি সাধারণ মানুষের সমস্যা সমাধানের জন্য। আমরা দেখিয়েছিলাম 29 এপ্রিল কোতলপুরে, বাঁকুড়ার কোতলপুরে এক্স রে মেশিন খারাপ গ্রামীণ হাসপাতালে। আমাদের খবরের জেরে সেই এক্স রে মেশিন সারাই হলো, এবং এক্স রে মেশিন সারাইয়ের পরে রোগীর পরিবার, রোগীর আত্মীয়রা তারা খুশি, কারণ এই মেশিনের এই হাসপাতালের উপরে অনেক পরিবার নির্ভর করে। অনেকদিন ধরেই খারাপ ছিল, সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছিল না। তো খবরের জেরে মোটামুটি আজকে এক্সরেটা আবার নতুন ভাবে চালু হয়েছে এবং সাধারণ মানুষ সুবিধা পাচ্ছে, সুযোগ সুবিধা পাচ্ছে এবং আসছে। নিউজ 18 বাংলাকে আমরা সকলে মিলে ধন্যবাদ জানাই। খুবই খুশির খবর, নিউজ 18 বাংলার খবরের জেরে এটা হয়েছে একমাত্র। এই এক্সরে মেশিনটা এতদিন খারাপ ছিল, বহু মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিল, মানুষ স্বাভাবিক পরিষেবা পাবে, আমরা খুবই খুশি। ডিএমএস স্যার খুব দ্রুততার সঙ্গে এটা চেষ্টা করেছেন এবং উনি সফল হয়েছেন। ডিএমএস স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর তার সঙ্গে ধন্যবাদ জানাই নিউজ 18 বাংলাকে। এখন মেশিনটা ঠিক করা হয়েছে, কিন্তু যেহেতু মেশিনটা আমাদের পুরনো মেশিন, আমরা চেষ্টা করছি একটা নতুন মেশিন আনার। নতুন মেশিনটা এলে এই যে মাঝে মাঝে খারাপ হয়ে যাচ্ছে, এই প্রবলেমগুলো থাকবে না। আপাতত সার্ভিসটা চালু হয়েছে এবং ফুল ফ্রেজেই চালু হয়েছে।